জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক এই মুহূর্তে কি ঘটছে তাই নিয়ে এখনকার আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসকে সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুরু করেছে বিচার কাজ। বেলা 11টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠন করে এই আদেশ দেন। বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে ডক্টর ইউনূস সহ জামিনে থাকা 14 জন তাদের দোষ অস্বীকার করে সঠিক বিচার দাবি করেন। এর আগে বিচারক মামলার অভিযোগ থেকে তাদের খালাসের জন্য দাখিল করা আবেদনগুলো খারিজ করে দেন। আদেশে বিচারক বলেন, ডক্টর ইউনূস ও অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাছাড়া তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানান বিচারক। মামলার সাক্ষ্য গ্রহণ আগামী 11 জুলাই দিন ধার্য করেছে আদালত। পরে সাংবাদিকদের ডক্টর ইউনূস বলেন, মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। তার কি হয়েছে আমরা জানি না। আমরা দুর্নীতি দমন কমিশন, এটি স্বাধীন সংস্থা, তার বিরুদ্ধে আমরা তদন্ত করেছি এবং তদন্ত করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদ্ধতিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, অভিযোগ গ্রহণ হয়েছে, কগনিজেন্স হয়েছে। এখন চার্জ গঠনের জন্য তারিখ ছিল, তারা দরখাস্ত দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, উভয় পক্ষ শুনানি করেছে, আজকে আদেশ হয়েছে। আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই, কোনোদিন করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি। অভিযোগের বিষয়টা হচ্ছে যে 409 ধারায় উনি টাকা আত্মসাৎ করেছে, অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে। WPPF এর শ্রমিকের 5% পাওনা, ওইটার সিগনেটারি ডক্টর ইউনূস না এবং গ্রামীণ টেলিকমও না। সেখান থেকে তাদের অর্থকে সেখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করেছে। এইখানে ওনাকে বলছে উনি সহযোগিতা করেছেন, রেজুলেশন নিয়েছেন, এইভাবে মানি লন্ডারিং এর জন্য ওনাকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। ঈদের দিন বৃষ্টির সংখ্যা ভেবেই সেভাবে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 35,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি থাকছে নারী ও কূটনীতিকদের নামাজের ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে মেয়র আরও বলেন, ঈদের দিন দুপুরে 2টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু হয়ে 24 ঘন্টায় দক্ষিণ সিটির সব বর্জ্য অপসারণ করা হবে। এ সময় তিনি ঈদের 2 দিনের মধ্যে পশু কোরবানি শেষ করার আহ্বান জানান। পশু বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো এই 24 ঘন্টার মধ্যেই সেই বর্জ্য যেন অপসারণ হয়। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে এবং হাটের বর্জ্য আমরা আগের রাত থেকে, চাঁদ রাতের মধ্যরাত থেকে আমরা হাটের বর্জ্য অপসারণটা শুরু করব। সক্ষমতা বাড়ল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায়। সংযোজন হলো নতুন 32টি ডাম্প ট্র্যাক ও 8টি কম্প্যাক্টর ট্র্যাক। ডিএনসিসির নিজস্ব অর্থায়নে জাপান থেকে 8টি কম্প্যাক্টর ট্রাক ও ভারত থেকে 32টি ডাম্প ট্রাক কেনা হয়েছে। এ সময় গাড়ি ব্যবস্থাপনার জন্য থাকবে আলাদা সফটওয়্যার। 30 কোটি টাকায় কেনা এই গাড়ি যুক্ত হওয়ায় 350 টন বর্জ্য অপসারণের সক্ষমতা বেড়েছে ডিএনসিসি। আবারও 6 ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছে উত্তরের মেয়র। সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টর আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং 32টি আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য 40টি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ঈদের আগেই
আমাদের এই ফ্লিট যেন আমাদের মাঝে আসে। আমাদের হাটের যেই বর্জ্য আছে এবং হাটের যে বাঁশ বা যা কিছু আছে, গেটের যেটা আছে, এটি আমরা এবারটা নিজেরাই পরিষ্কার করে দিব। আমি কোন ঠিকাদারের উপরে আমি নির্ভরশীল হব না। চট্টগ্রামের সিটি গেট এলাকায় আগুন লেগেছে। একটি গুদামে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কয়েক ঘন্টা হলো আগুন লেগেছে, এখন কি অবস্থা? আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা? ফায়ার সার্ভিস কি বলছেন? প্রায় ৩ ঘন্টারও বেশি সময় হলো আগুন লেগেছে এবং এই আগুন বর্তমানে প্রায় নিয়ন্ত্রণে বলা যায়। অর্থাৎ আগুন লাগারও প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। বেলা 10টা, 10:30টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আসেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসার পরে মূলত আগুন নির্বাপনের কাজ পুরোদমে শুরু হয় এবং সেই চেষ্টার প্রায় আড়াই ঘন্টা পর এখন ফায়ার সার্ভিস বলছে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে, তবে এখনও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। অর্থাৎ এখনও পুরো গুদামের কোথাও কোথাও আগুন জ্বলছে এবং চারপাশে কালো ধোঁয়ায় কিন্তু এখনও আচ্ছন্ন হয়ে আছে এবং যেহেতু গুদামটির ওপরের যেই ছাউনি ছিল, টিনের যে ছাউনি, সেটি পুরোটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরোটি ধসে পড়েছে নিচে এবং সেই ধসে পড়ার কারণে যেখানে ছাউনি ধসে পড়েছে সেইখানে পানি প্রবেশ করানোতে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং সেই কারণেই কোথাও কোথাও এখনও আগুন জ্বলছে। তবে আগুনের যে শুরুতে যে ভয়াবহতা ছিল, ভয়াবহ রূপ ছিল, সেই ভয়াবহ রূপটি কিন্তু এখন আর নেই এবং ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টার শেষে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আর এখানে যে বিষয়টি ছিল, অর্থাৎ যে জিনিসগুলো ছিল সেগুলো মূলত জ্যাকেট, অর্থাৎ শীতকালে যে জ্যাকেট ব্যবহার করি আমরা, সেই জ্যাকেট রপ্তানির উদ্দেশ্যে এই গুদামটিতে গুদামজাত করা হয়েছিল। সেই কারণেই মূলত এগুলো অনেকটা দাহ্য পদার্থ বা জ্বলতে সহায়তা করে বা খুব দ্রুতই আসলে আগুন ধরে যায়, যেই কারণে কিন্তু আগুন লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যেই পুরো গুদাম জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু এখন পর্যন্ত কেন বা কিভাবে এই আগুনের সূত্রপাত, সেটি এখানে যারা কর্মরত কর্মী ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কেউই কিন্তু বলতে পারছেন না। তারা যেটি বলছেন যে সকাল 9টার কিছু পরে এখানে কেউ একজন আগুন দেখতে পান এবং আগুন দেখতে পাওয়ার পরে তারা ফায়ার এক্সটিংগুইশার যেগুলো গুদামে ছিল সেগুলো দিয়ে তারা আগুন নির্বাপনের চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেই সময় হুড়োহুড়ি করে নিজেদের যান রক্ষার্থে যারা কর্মীরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, তারা এখান থেকে বেরিয়ে পড়েন এবং সেই হুড়োহুড়ি করে বেরিয়ে পড়ার সময় কালো ধোঁয়াতে কয়েকজন নারী শ্রমিক সামান্য আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি, সেটি স্বস্তির বিষয়। কিন্তু এখন পর্যন্ত এখানে কত টাকা মূল্যের বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও আসলে আমরা মালিক পক্ষের সাথে কথা বলতে পারিনি এবং সেই বিষয়টি জানাও আসলে সম্ভব হয়নি। এখানে যে পণ্যগুলো থাকতো সেগুলো মূলত রপ্তানির উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং আমরা দেখেছি যে এখানে বেশ কিছু তুলা উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে জ্যাকেটের ভেতরে যেই ফোম আকারের যেই জিনিস থাকে সেগুলো অনেকটা উদ্ধার করা হয়েছে। তবে কর্মীরা যেটি বলছেন যে খুব সামান্য পরিমাণে মালামাল তারা উদ্ধার করতে পেরেছেন, নিজেরা তাড়াহুড়া করে কিছুটা বের করতে পেরেছেন, কিন্তু বেশিরভাগ পণ্যই আসলে নষ্ট হয়ে গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির কী পরিমাণ হয়েছে কিংবা কী কারণে আগুনের সূত্রপাত সেটি আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেটি তদন্ত শেষেই মূলত বলা যাবে। এবং এখন পর্যন্ত আমরা যেটুকু বলতে পারি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করেছে, সেই সাথে স্থানীয়রা সহায়তা করেছে এবং সবার চেষ্টায় এই যে গুদামের আগুন সেটি নিয়ন্ত্রণে এসেছে এবং আশেপাশে যে ভবনগুলো থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছিল তারাও নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। সিফাত, ধন্যবাদ শোয়েব রহমান, আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে শোয়েব রহমান। এখন চারদিক থেকে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কুমিল্লায় গরু বহনকারী ট্রাক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির ইলিয়াটগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে 17টি গরু নিয়ে লাকসামের একটি হাটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। এই সময় ইলিয়াটগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটির সামনের অংশ। ঘটনাস্থলে মারা যায় 2 জন। তাদের মধ্যে রাসেল নামের একজন গরু ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় মেলেনি।
ঈদুল আজহা উপলক্ষে হিলিতে ১৬,০০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় হাকিমপুর পৌরসভায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যমতে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার খট্রা মাধবপাড় ইউনিয়নের ৪,০০০, বোয়ালদা ইউনিয়নের ৪,৭০০ এবং আলীহাট ইউনিয়নে ৪,৯০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। হবিগঞ্জে চড়া সবজির বাজার। পাইকারি বাজারে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে ঝিঙ্গা, বেগুন, কাঁচামরিচ, ঢেঁড়স, আলুর দাম বেড়েছে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। একই সঙ্গে দাম বেড়েছে সব ধরনের শাকের। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকদিনের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে জেলার অধিকাংশ শাকসবজির ক্ষেত, ফলে বাজারে কমেছে সরবরাহ। এছাড়া বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সবজি আসছে হবিগঞ্জে, এতে বাড়ছে পরিবহন খরচ। জেলার উৎপাদন স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমবে না বলে দাবি ব্যবসায়ীদের। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। আপনারা দেখছেন এখন চারদিক। ভারতে আবারও ধরা পড়েছে পশ্চিমবঙ্গে আমরা যেটি দেখেছি বার্ড ফ্লুর সংক্রমণ নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গে ৪ বছর বয়সী এক শিশুর দেহে H9N2 ভাইরাসটি শনাক্ত হয়েছিল বলে মঙ্গলবার জানায় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। তীব্র জ্বর, শ্বাস-প্রশ্বাসে গুরুতর জটিলতা ও তলপেটে ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। পেডিয়াট্রিক আইসিইউতে ৩ মাস চিকিৎসাধীন থাকায় সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরে সে। এর আগে ২০১৯ সালে প্রথমবার ভারতে বার্ড ফ্লুতে মানুষ আক্রান্ত হয়েছিল। অসহনীয় গরমে পুড়ছেন ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহের অর্ধেক এখনো বাকি বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা। মঙ্গলবারও দেশটির বড় অংশে তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। দিল্লির নারেলা ও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা হিসেবে জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। রাজস্থান, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়েও চলছে দাবদাহ। মৌসুমের শুরু থেকে উড়িষ্যার হিটস্ট্রোকে নিশ্চিত ৪১ জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ। মার্চ থেকে মে পর্যন্ত ৩ মাসে ভারতের গরমজনিত অসুস্থতা প্রাণ গেছে শতাধিক মানুষের। সে সময় কয়েকটি এলাকায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। কমপক্ষে ২৬০ জন আরোহী সহ একটি নৌকা ডুবে গেছে এডেন উপসাগরে। এতে প্রাণ গেছে ৬ শিশু সহ অর্ধশত মানুষের। নিখোঁজ ১৪০ জন। সাগরে ভাসমান ৭১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনও উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM জানায়, ইয়েমেনের দক্ষিণ উপকূলে এই নৌকাডুবি হয়। সোমালিয়া উত্তর উপকূল থেকে এডেন উপসাগর হয়ে প্রায় ৩২০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা ছিল আরোহীদের। প্রতিমধ্যে নৌকাটি ডুবে যায়। নৌকার আরোহীরা সবাই সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিক ছিলেন। পূর্ব আফ্রিকা ও হর্ন অব আফ্রিকা থেকে উন্নত জীবনের আশায় অবৈধ পথে পারস্য উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার অন্যতম প্রধান রুট ইয়েমেন। দীর্ঘ এই দশকের গৃহযুদ্ধ সত্ত্বেও বিগত বছরগুলোতে ইয়েমেনে অভিবাসী সংখ্যা বেড়েছে ৩ গুণ। ২০২১ সালে দেশটিতে পৌঁছেছিলেন ২১,০০০ শরণার্থী, যা গেল বছর বেড়ে দাঁড়ায় ৯০,০০০-এ। বর্তমানে প্রায় ৪ লাখ শরণার্থী ইয়েমেনে আছে বলে জানিয়েছেন IOM। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনেশ সি পান্ডের মেয়াদ শেষে তার স্থলাভিষিক্ত হবেন উপেন্দ্র। আগামী ৩০ জুন দায়িত্ব নেবেন ভারতের চিফ অফ আর্মি স্টাফ হিসেবে। বর্তমানে তিনি দেশটির ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত আছেন। প্রায় ৪০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত আছেন উপেন্দ্র দ্বিবেদী। পরম বিশিষ্ট সেবা, অতি বিশিষ্ট সেবা সহ বেশ কিছু মর্যাদাপূর্ণ পদক হিসেবে রয়েছে তার ঝুলিতে। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের অপরাধী সাব্যস্ত হবার প্রথম ঘটনা এটি। সপ্তাহব্যাপী যুক্তিতর্ক শোনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তেলোয়ার আদালতের ১২ জনের জুরি। হান্টার বাইডেনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান সংক্রান্ত অভিযোগ ছিল দুটি। অপরটি ছিল মাদকাসক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। প্রমাণিত অপরাধগুলোর সর্বোচ্চ সাজা ২৫ বছর। দোষী সাব্যস্ত হবার ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করবেন আদালত। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আদালতের সিদ্ধান্তকে সম্মান করবেন তিনি। $14 লাখ কর ফাঁকির অভিযোগে হান্টার বাইডেনের বিরুদ্ধে আরেকটি মামলার শুনানি শুরু হবে সেপ্টেম্বরে। পশ্চিমাদের বাণিজ্য সুরক্ষা নীতিতে হতাশ ব্রিক্স, এমন মন্তব্য করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলছেন ব্রিক্স চায় বিশ্বে সুশাসন। রাশিয়ার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ২ দিনের সম্মেলন উপলক্ষে দেয়া এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বাণিজ্য একচেটিয়া আধিপত্য বিস্তার ধ্বংসাত্মক নীতি বেছে নিয়েছে। ল্যাভরভ বলেন স্থিতিশীল উন্নয়ন, নিরাপত্তা ও অর্থনীতির প্রবৃদ্ধি চায় রাশিয়া। আসছে আগস্টে রাশিয়া অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স ইন্টারন্যাশনাল মিউনিসিপাল ফোরামে ২০০ দেশ থেকে প্রতিনিধিরা আমন্ত্রণ জানিয়েছে মস্কো। এই আয়োজনে অংশ নেবে বিশ্বের ১২৬টি দেশ থেকে ৫,০০০-এর বেশি অংশগ্রহণকারী। বর্তমানে ব্রিক্সের সদস্য দেশ ৯টি বিশ্লেষণধর্মী কোম্পানি স্ট্যাটিস্টা বলছে বিশ্বের মোট জিডিপির আকার G7-কে ২০২০ সালে ছাড়িয়ে গেছে ব্রিক্স। ২০২৩ সালে বিশ্বের মোট জিডিপির ৩২% ছিল ব্রিক্সের। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের বাকি ২টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার সেখানে পৌঁছালে টিম হোটেলে তাদেরকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় তাদের দলের সঙ্গে ছিলেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সন্ধ্যা টাইগাররা উড়াল দেয় ক্যারিবিয়ান দ্বীপটির উদ্দেশ্যে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বিশ্বকাপের পরবর্তী 2টি ম্যাচ খেলবে বাংলাদেশের। সুপার 8-এ খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতেই হবে টাইগারদের। তার আগে যুক্তরাষ্ট্রের 2 ভেন্যুতে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হাতুড়ু বাহিনীকে অনুপ্রেরণা যোগাবে নিশ্চিতভাবেই। বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।